আরেকটার কথা বলি, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিটে আমরা এর আগের ক্লাসে জানিয়েছি যে প্রথম পত্র থেকে 4 থেকে 6টি প্রশ্ন থাকবে। তাহলে বুঝতে পারছো যে দ্বিতীয় পত্র থেকে কয়টা প্রশ্ন থাকবে? দ্বিতীয় পত্র থেকে প্রায় 24 থেকে 26টা প্রশ্ন হওয়ার কথা। কাজেই একটা বড় অংশ থাকবে এখান থেকেই। ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিটে বলো বা অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বলো, দ্বিতীয় পত্র খুব গুরুত্বপূর্ণ একটা অংশ জুড়ে থাকবে। সুতরাং এই দ্বিতীয় পত্রে খুব ভালো নম্বর তুলতে হলে তোমাদেরকে অবশ্যই অনেক বেশি মনোযোগ দিয়ে পড়তে হবে। আমরা ক্লাসটি শুরু করতে যাচ্ছি। শুরু করার আগে আমরা যেটি তোমাদেরকে বলে দিতে চাই সেটি হচ্ছে যে তোমরা তোমাদের কলেজের নাম আমাদের আজকের এই ক্লাসের কমেন্ট বক্সটিতে জানাও। আমরা চাই যে তোমরা আমাদের বিভিন্ন অঞ্চল থেকে যে অংশগ্রহণ করছো সেটি জানতে, এবং তাতে আমরা বুঝতে পারবো বাংলাদেশের কোন কোন অঞ্চল থেকে এখানে অনেকে অংশগ্রহণ করছে। হাসান আলী আহমেদ বারবার যেরকম আমাদের প্রশ্ন করে যাচ্ছে, ভাইয়া কমন পড়বে কিনা, ভাইয়া কমন পড়বে কিনা। তোমাকে অনুরোধ জানাচ্ছি যে বারবার একই কমেন্ট করার কোনো কারণ নেই। তো আমরা আজকের এই ক্লাসটি কমন পড়ার জন্য বা তোমার প্রশ্ন একদম অবিকল উঠিয়ে দেওয়ার জন্য অনুষ্ঠিত করছি না। আমরা মূলত ক্লাসটি করছি পুরো বিষয়টা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দেওয়ার জন্য, যে কি কি ভাবে কোন কোন স্টেপ অনুসরণ করে উত্তর করলে তোমরা খুব ভালোভাবে পরীক্ষার অ্যাপ্রোচটা নিতে পারবে। সুতরাং এই ব্যাপারটা খুব ভালো করে জেনে নাও। যারা আজকে একদম পরীক্ষার প্রশ্ন জানতে এসেছো তাদের আজকের একদম ক্লাসটি করার দরকার নেই। আমরা চাই যে একদম বিশুদ্ধ জ্ঞান নিয়ে এবং আত্মবিশ্বাস নিয়ে তোমরা যাতে ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হতে পারো। তোমাকে অনেক ধন্যবাদ যে এই প্রশ্নটি করেছিলে। অনেকেই আমাদের একে একে জানাচ্ছ নিজেদের কলেজের নাম। আমরা এর মধ্যে এখন তাহলে শুরু করি যে প্রথমত কোন কোন জায়গা থেকে, কোন কোন অধ্যায় থেকে আমাদের প্রশ্নগুলো হয়ে থাকে সেই অধ্যায়গুলোর নাম তোমাদের সবার আগে জানিয়ে দিচ্ছি। প্রথমত বলা হয় যে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় থেকে একটা বড় অংশের প্রশ্ন থাকে। এর পাশাপাশি আমরা সবসময় দেখে থাকি যে শব্দ, বাক্য এগুলোর প্রকারভেদ, রূপান্তর এবং একই সঙ্গে পাশাপাশি শ্রেণী বিভাগ বিগত বছরগুলোতে আমরা আসতে দেখেছি। এছাড়াও আমাদের আরো যেসব গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে সেগুলো সম্পর্কে তোমরাও খুব ভালো করে জানো, যেমন সমাস, কারক, বিভক্তি। এই তিনটা থেকে অনেকবার প্রশ্ন কমন আসার সুযোগ হয়েছে। সুতরাং এই বিষয়গুলোতে যেন তোমাদের খুব ভালো দখল থাকে সেটা খুব ভালোভাবে খেয়াল করবে। এছাড়া দ্বিরুক্ত শব্দ, বাগধারা এবং বাক্য সংকোচন, এই অংশগুলো থেকে খুব ভালোভাবে পড়বে। আরও লিখে দিচ্ছি বিপরীত শব্দ ও প্রতিশব্দ। আর কি আসে? আরও আসে যেগুলো, সেগুলো সম্পর্কে তোমরাও কম বেশি জানো। আমরা সেগুলো সম্পর্কেও পড়িয়েছি বাচ্য, উক্তি, এর পাশাপাশি সন্ধি এবং শুদ্ধিকরণ।
এই বিষয়গুলোতে খুব বেশি পরিমাণে প্রশ্ন আসার প্রবণতা আমরা সবসময় দেখতে পেয়েছি। সুতরাং এই জায়গাগুলো তোমাদের খুব জোর করে নিজেদেরকে পড়িয়ে ফেলতে হবে, যদিও বা কঠিন লাগতে পারে। তারপরও তোমাদের এই 4 দিনের মধ্যে এই বিষয়গুলো যেন খুব ভালোভাবে ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া থাকে, সেই ব্যাপারে খুব ভালোভাবে মনোযোগ দিবে। এছাড়াও আমরা প্রত্যেকবার উপসর্গ থেকে কিছু কোশ্চেন আসতে দেখেছি, এবং তার পাশাপাশি আমরা সন্ধি থেকে কোশ্চেন আসতে দেখেছি। অনেকে প্রত্যয়ে অনেক বেশি সমস্যার মুখোমুখি হয়ে থাকো। অনেকেই প্রত্যয়ে পড়ার ক্ষেত্রে অনেক সমস্যার মুখোমুখি হয়ে থাকো। সেই ক্ষেত্রে তোমাদের যেটি অনুসরণ করতে হবে সেটি হচ্ছে তদ্ধিত প্রত্যয়টা খুব ভালোভাবে পড়ে নিতে পারো। কৃত প্রত্যয়টা তুলনামূলকভাবে বেশি কঠিন মনে হতে পারে অনেকের কাছে, এবং সেই ক্ষেত্রে তোমরা দেখবে যে এই কৃত প্রত্যয় আসার ধারাবাহিকতাও তুলনামূলকভাবে কম রয়েছে। সুতরাং এইটি নিয়ে টেনশন না করে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে খুব ভালোভাবে ট্যাকেল করার চেষ্টা করো। এগুলো ট্যাকেল করে তোমরা খুব ভালোভাবেই একটা ভালো নম্বর তুলতে পারবে। এর বাইরে অনেকে যারা বলছো, যারা অনুবাদের কথা বলছো, হ্যাঁ অনুবাদ আসে, পত্র থেকেও কখনো কখনো প্রশ্ন আসে, আর আসে ইতিহাস থেকে। মূলত এই হচ্ছে আমাদের প্রশ্নের কাঠামো। প্রশ্নের কাঠামো হচ্ছে যে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়ে শব্দ এবং বাক্যের প্রকারভেদ, রূপান্তর, শ্রেণী বিভাগ, এছাড়া আসে সমাস, কারক, বিভক্তি, দ্বিরুক্ত শব্দ আসে, বাগধারা আসে, বাক্য সংকোচন, বিপরীত শব্দ ও প্রতিশব্দ থেকে প্রশ্ন আসে, বাচ্য পরিবর্তন, উক্তি পরিবর্তন থেকে কখনো কখনো প্রশ্ন আসে, এবং এর পাশাপাশি সন্ধি শুদ্ধিকরণ থেকে প্রশ্ন আসে, উপসর্গ, সন্ধি আসে, আর আসে অনুবাদ, পত্র এবং ইতিহাস থেকে। প্রত্যয় থেকে সাধারণত কম প্রশ্ন আসে বিধায় আমরা এইটার উপর একটু কম গুরুত্ব দিয়েছি। তবে অবশ্যই এই কোনো কিছুকেই কম গুরুত্ব দেওয়ার সুযোগ যেহেতু নেই, তোমরা চেষ্টা করবে প্রত্যয় সম্পর্কে কিছুটা হলেও ধারণা নিয়ে যেতে। একদম বেসিক কিছু প্রশ্ন আসে, যারা বলছে যে পারিভাষিক শব্দ আসে কিনা, পারিভাষিক শব্দ অথবা অনুবাদ সাধারণত এই দুটো থেকে একটা আমরা অনুসরণ করতে দেখি, কখনো কখনো দুইটাই আসতে দেখি। আমরা পারিভাষিক শব্দকে এই অনুবাদের মধ্যেই আমরা ফেলেছি। সুতরাং এই ব্যাপারে কোনো কনফিউশন রেখো না। এখন আমরা দেখে নিই যে পুরো ক্লাসে আমরা যেই ধারাবাহিকতায় পড়াবো সেই ধারাবাহিকতা সম্পর্কে আমরা কিভাবে আলোকপাত করতে পারি। একটু খেয়াল করো, আমরা আমাদের একদম শুরুর ক্লাসটি করেছিলাম সমাসের উপর। তোমাদের মনে আছে? কারা কারা এই সমাসের ক্লাসটি করেছিলে এটি আমাকে একটু জানাতে পারবে? আমাকে জানাতে পারবে যে কারা কারা সমাসের ক্লাসটি করেছিলে? যারা সমাসের ক্লাসটি আগে করনি তাদের জন্য একটু বলে দিতে চাই। সেটি হচ্ছে যে আমাদের ওই সমাসের লাইভ ক্লাসটি আমাদের রেকর্ডের অবস্থায় 10minuteschool.com ওয়েবসাইটে আছে। সুতরাং কেউ যদি ওই ক্লাসটি না করে থাকো তাহলে 10minuteschool.com এই ওয়েবসাইটে গিয়ে দেখবে লাইভ নামে একটা বাটন আছে। সেই লাইভ বাটনটিতে তুমি যদি প্রেস করো তখন দেখবে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের পূর্ববর্তী অনুষ্ঠিত যতগুলো ক্লাস রয়েছে সবগুলো ক্লাস রেকর্ডের অবস্থায় রেখে দেওয়া হয়েছে ঠিক তোমাদেরই জন্য। এই কারণে সেখানে বাংলা যদি চুজ করো তখন দেখবে যে সঙ্গে সঙ্গে তোমার কারক, বিভক্তি, সমাসসহ বিভিন্ন যে টপিকগুলো আমরা পড়িয়েছি সেই টপিকগুলোর ক্লাস চলে এসেছে। সুতরাং সেটা নিয়ে একদম দুশ্চিন্তিত হওয়ার কারণ নেই। আমরা যেটি চাই সেটি হচ্ছে এখন তোমরা ক্লাসটি যেন ভালোভাবে করো। এখন ক্লাসটি করে আমাদেরকে জানাও যে তোমাদের কোনো সমস্যার মুখোমুখি হচ্ছে কিনা। এখন আমাকে একদম বেসিক একটা প্রশ্নের উত্তর দাও যে সিংহ চিহ্নিত আসন এই শব্দটির সমাসবদ্ধ পদটি কি? আমরা এই যে শূন্যস্থানটি দেখতে পাচ্ছি সেই শূন্যস্থানে আমরা কি বসাবো?
তোমাদের কাছ থেকে উত্তর আশা করছি। অস্থির পারভেজ সে আমাদেরকে জানিয়েছে, নাফিস সাদিক জানাচ্ছে, এবং একে একে অনেকেই জানাচ্ছে। সারাফনুর জানাচ্ছে, আহ, আর কে আছে, আফরিন খান, লিরিক মিত্র, জান্নাতুন নাইম, প্রিয়াঙ্কা, তাহসান আল তাশরিফ, সৌরভ হালদার। সৌরভ হালদার সে ক্লাসটি করেনি, সানজিদা আলম তুষি। অর্থাৎ খুব সহজ একটা প্রশ্নের উত্তর, আসলে কারোর না পারার কোনো কারণ নেই। এটার উত্তর হচ্ছে সিংহাসন। এবং সেই ক্ষেত্রে তোমাদের যেটি জানিয়ে দিতে চাই যে আমাদের এই সিংহাসন পদটিকে আমরা বলি সমস্ত পদ, এবং এর পাশাপাশি আমাদের যে বাকি অংশ অর্থাৎ সমীকরণ চিহ্নের যে বাম পাশটি রয়েছে সেই বাম পাশকে আমরা বলে থাকি ব্যাস বাক্য। আশা করি তোমাদের সবারই মনে আছে যে আমরা এই বিষয়গুলো খুব ভালোভাবে আগে পড়ে এসেছি, সুতরাং এই বিষয়গুলোতে সমস্যা থাকার কোনো কারণ নেই। আমরা এই ব্যাস বাক্যের অন্তর্ভুক্ত এক পদগুলোর এক একটা নাম দিয়েছিলাম। তোমরা আমাদেরকে কেউ কি বলতে পারো যে ব্যাস বাক্যে অন্তর্ভুক্ত পদগুলোর নাম কি? কমেন্টের মাধ্যমে উত্তর আশা করছি। আমাকে এক একভাবে এরকম জানাও। হ্যাঁ, নাবিহা মাইসুন সবার আগে জানিয়েছে, এইটাকে আমরা বলি সমসমান পদ। সমসমান পদ, এই সিংহাসনকে আমরা সমস্ত পদ বলছি, আর ব্যাস বাক্যের অন্তর্ভুক্ত যে পদগুলো তাদেরকে আমরা বলছি সমসমান পদ। সমস্ত পদের আরও বেশ কয়েকটি নাম আমরা এরকম বলেছিলাম যেগুলো তোমাদের মনে রাখতে হবে: সমাসবদ্ধ পদ, সমাসলব্ধ পদ এবং সমাস সাধিত পদ। এই হচ্ছে এদের আরও যেই নামগুলো রয়েছে সেই নামগুলো সম্পর্কে তোমাদের জানানো। এখন তোমাদের আরও যেগুলো জানা প্রয়োজন সেটি হচ্ছে ব্যাস বাক্যের আরও কিছু নাম রয়েছে। সেই ব্যাস বাক্যের আর কি নাম রয়েছে সেটি আমাদেরকে এখন জানাও। আফিয়া মেহজাবিন সহ আরো অনেকে এরকম জানানোর চেষ্টা করছো। সারাফনুর এরকম বলছো যে এটি আসলে ব্যাস বাক্যের আরেক রকম নাম, সেটা হচ্ছে বিগ্রহ বাক্য। এবং এটা ছাড়াও এর আরো একটা নাম হচ্ছে সমাস বাক্য। ব্যাস বাক্যের আর কি কি নাম রয়েছে সেই নামগুলো সম্পর্কে তোমরা পুরোপুরি পরিষ্কার থাকবে। যারা বলছো যে একে পূর্বপদ ও পরপদ আরও এই দুটো নামেও অভিহিত করা হয়ে থাকে, তাদের পরিষ্কার করার জন্য আমাদের পরের অংশটুকু, সেখানে আমরা বলেছি যে সিংহ চিহ্নিত আসন এইটা গঠিত হয়েছে সিংহ যোগ আসন। যদি এটাকে সন্ধি বিচ্ছেদ করো তাহলে সিংহ এবং আসন এই দুটো সমসমান পদ আমরা পাবো। এই সমসমান পদের ক্ষেত্রে সমাসযুক্ত পদের প্রথম অংশের একটা নাম রয়েছে, সমাসযুক্ত পদের পরবর্তী অংশের আরেকটা নাম রয়েছে, দুইটা আলাদা আলাদা নাম। সুতরাং এটা বুঝতে পারছো যে দুইটা আলাদা আলাদা নাম যেহেতু রয়েছে, সুতরাং সেই নামগুলো আমাদের খুব ভালোভাবে জানতে হবে। আমাদেরকে তোমরা বলো যে সমাসযুক্ত পদের প্রথম অংশকে আমরা কি বলি? হ্যাঁ, নোভা বিনতে আজহার বলছে পূর্বপদ এবং পরপদ। নাফিস সাদিক বলছে উত্তরপদ ও পরপদ। না, উত্তরপদ কিন্তু পরপদেরই আরেকটা নাম, এইটাকে আমরা উত্তরপদ বলি, উত্তরপদ বা পরপদ। এবং সমাসযুক্ত পদের যে প্রথম অংশ সেই প্রথম অংশকে আমরা বলি পূর্বপদ। এই হচ্ছে সমাসের ধারণা, যেটা তোমরা অনেকেই বলছো। মাহবুবা রহমান, রাকিব আল হাসান, তাহসান আল তাশরিফ, এমডি, আবু বকর সিদ্দিক, লিরিক মিত্র, অনেকেই বলতে পারছো যে সমাসযুক্ত পদের প্রথম অংশকে আমরা বলতাম পূর্বপদ এবং পরবর্তী অংশকে আমরা বলতাম উত্তরপদ বা পরপদ।
এইভাবে আমরা সমাসের পুরো আলোচনাটা শুরু করেছিলাম এবং একদম শুরুর দিন আমাদের যে ক্লাসটি হয়েছিল সেই ক্লাসটির পুরো ব্যাপারটি ছিল এইভাবে, সমাস নিয়ে এইভাবে গঠিত হয়েছিল। এখন তোমাদের যেটি বলতে চাই যে এই পর্যন্ত যা আমরা পড়েছি সেটি নিয়ে তোমাদের আর কোনো প্রশ্ন আছে কিনা। অনেকেই অনেক রকম আবদার করছো যে এইটির ক্লাস চাই, ওইটির ক্লাস চাই। আমরা চেষ্টা করব সামনের দিনগুলোতে এই ক্লাসগুলো নেয়ার, এবং প্রত্যয় সম্পর্কিত তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা আলাদা করে দেওয়ার চেষ্টা করব। লাইভ ক্লাস হয়তো আলাদাভাবে এইভাবে আর হবে না, তবে প্রত্যয় সম্পর্কিত তোমাদের প্রশ্নগুলো আমাদের লাইভ অ্যাডমিশন কোচিং যে গ্রুপটি রয়েছে সেই গ্রুপে তোমরা দিয়ে রাখতে পারো। আমরা চেষ্টা করব খুব দ্রুত তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেওয়ার। এই পর্যন্ত আমরা যে ক্লাসটি করেছি সেই ক্লাসে আমরা জেনেছি যে সমাসের বিভিন্ন রকম সংজ্ঞা এবং সমাসের অংশসমূহ, সমাসের প্রকারভেদ সম্পর্কেও আমাদের খুব ভালোভাবে জানা থাকা প্রয়োজন। আমরা সমাসের প্রকারভেদ দেখতে পাচ্ছি যে এখানে 6 প্রকার সমাস রয়েছে। এই 6 প্রকার সমাস থেকে আমরা বিভিন্ন ধরনের প্রকারভেদ পাই, কিভাবে সেই সমাসকে বিশ্লেষণ করা হয় সেগুলো সম্পর্কে জানতে পারি। সুতরাং এইভাবে আমরা দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস এবং অব্যয়ীভাব সমাস, এই 6টি সমাস সম্পর্কে আমরা বিভিন্ন রকমের প্রশ্ন ফেস করতে পারি। এই হচ্ছে সমাসের প্রাথমিক ধারণার অংশটুকু। এখন তোমাদের জন্য এক এক করে আমরা কুইজ ছুড়ে দেব, সেই প্রত্যেকটা কুইজের উত্তর সঠিক সময়ে সঠিকভাবে একদম ভালোভাবে উত্তর করার চেষ্টা করবে। যারা সবার আগে উত্তর দিতে পারবে আমরা বুঝতে পারবো তাদের প্রস্তুতি সবচেয়ে ভালো হয়েছে। আমরা চাই যে এখানে সবাই চেষ্টা করুক খুব ভালোভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার। ভর্তি পরীক্ষায় কাউকে যেন কোনোভাবে নার্ভাস না হতে হয়, কনফিউজড না হতে হয়। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের পুরো অ্যাডমিশন যে প্রোগ্রামটি আমরা 10 মিনিট স্কুলের মাধ্যমে চালিয়েছি সেটি একদম সফল হয়েছে। আমরা আশা করছি তোমরা তৈরি। এখন তোমাদের জন্য এই কুইজটি। আমাকে জানাও যে কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ। অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি সেটি আমাকে এখন জানাও। তোমাদের কাছ থেকে উত্তর আশা করছি। কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাও কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ। 1 নম্বর আছে কলের ছাতা, তারপর আছে মাথায় ছাতা, হাতে কলমে, তারপর আছে গায়ে হলুদ। অলুক তৎপুরুষ সমাস, এক একজন এক এক রকম উত্তর দিচ্ছ। আমরা দেখছি কে কে সঠিক উত্তর দিচ্ছ। সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে, তাড়াহুড়ার কিছু নেই। মনে রাখবে পুরো ভর্তি পরীক্ষায় একটু সঠিক সময় রেখে একটু ধীর গতিতে, অর্থাৎ যে 36 সেকেন্ড তুমি প্রত্যেকটা প্রশ্নে পাবে, মোটামুটি চেষ্টা করবে যে অন্তত পক্ষে তার 20টা সেকেন্ড ব্যবহার করে উত্তরটা দিতে। অনেকে খুব তাড়াহুড়া করতে গিয়ে চিন্তা না করে উত্তর দিতে চাচ্ছ, আমরা সেটা কিন্তু চাচ্ছি না। সবার আগে চিন্তা করে তারপর উত্তর দিতে হবে। এক একজন এক এক রকম উত্তর দিয়েছ। আমরা এখন পর্যন্ত ক, গ, ঘ 3টা উত্তরই পেয়েছি। সবার আগে যারা উত্তর দিয়েছ তাদের নাম, সঠিক উত্তর যারা দিচ্ছ তাদের নাম আমি বলছি: মাহবুবা রহমান, জুবায়েদ অভি, আরিফ ফয়সাল এবং বেয়াদব পাগল মাটি, তারেক আনসারি, অনেকেই উত্তর দিচ্ছ, এবং সুমন কুমার দাস। যারা উত্তর দিয়েছ ক, তাদের উত্তর সঠিক। এখন আমরা একটু বিশ্লেষণ করব যে কেন এটা অলুক তৎপুরুষ সমাস হলো। প্রথমত আমরা উল্টো দিক থেকে যদি শুরু করি, গায়ে হলুদ এই সমাসটির একটা ব্যাস বাক্য আছে, সেটা আমাকে কেউ কি জানাতে পারো? আমাকে জানাও যে গায়ে হলুদ এই সমাসটির একটা ব্যাস বাক্য আছে, এটি আমাকে জানাও। গায়ে হলুদ এটির উত্তর কি, এটির ব্যাস বাক্যটা কি?
এমডি ইশতিয়াক আলম, সে সবার আগে উত্তর দিয়েছে। আমরা এক এক করে আরও উত্তরের জন্য অপেক্ষা করছি। আমাদেরকে জানাও গায়ে হলুদ এটার ব্যাস বাক্যটা কি হবে। শান্ত রহমান, তারেক আনসারি, আতিক আজিজ সাদাক, তাসনিম আহমেদ প্রভা, আরিফ ফয়সাল। হ্যাঁ, যারা উত্তর দিচ্ছ গায়ে হলুদ দেওয়া হয় যেই অনুষ্ঠানে, তাদের উত্তর সঠিক। গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে, তাদের উত্তর সঠিক। এখন চিন্তা করো যে এটা আসলে অলুক তৎপুরুষ হতে পারে কিনা। হতে পারে না, কারণ হচ্ছে যে অনুষ্ঠান বা যার এই কথাগুলো যদি থাকে তখন আমরা সাধারণত সেই ধরনের সমাসকে বহুব্রীহি সমাসের মধ্যে ফেলে দিই। সুতরাং এই রকম গায়ে হলুদ বা যেই কথাটি এখানে রয়েছে সেটি গায়ে হলুদ, হাতে খড়ি, এরকম যেই সমাসগুলো রয়েছে সেগুলো হচ্ছে অলুক বহুব্রীহি সমাস। সুতরাং এটির মধ্যে অলুক বহুব্রীহি সমাস লিখে দিলাম। এরপরে হাতে ও কলমে, এটি হচ্ছে হাতে কলমে। হাতে ও কলমে, এটি হচ্ছে হাতে কলমে। তাহলে আমাকে বলো এটা কোন সমাস? হাতে ও কলমে, হাতে কলমে, এটা কোন সমাস? হাতে ও কলমে এটা কোন সমাস আমাদেরকে জানাও। যারা, হ্যাঁ, ফারজানা মনিরা, শান্ত রহমান, আতিক আজিজ সাদাত, তারেক আনসারি, কে এইচ দিয়া, যারা উত্তর করছো যে এটা দ্বন্দ্ব সমাস, তাদের উত্তর সঠিক হয়েছে। এর পাশাপাশি মাথায় ছাতা, এটা কোন ধরনের সমাস? মাথায় ছাতা এটা কোন ধরনের সমাস আমাকে জানাও। এটা তোমরা নিজেরা চিন্তা করতে করতে কলে ছাটা কেন অলুক তৎপুরুষ সমাস সেটি বলে দেই। কলে ছাটা এটি মূলত তৃতীয়া তৎপুরুষ সমাস, যেটি অর্থ বহন করে কল দ্বারা ছাটা। সুতরাং এখানে দ্বারা যে বিভক্তিটা সেটা সম্পূর্ণভাবে লোপ পেয়েছে। সুতরাং এটি লোপ পাওয়ার কারণে এটিকে আমরা বলছি তৃতীয়া তৎপুরুষ সমাস। সুতরাং এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বিভক্তিটা রয়েছে সেই বিভক্তিটা এখানে লোপ পায়নি এবং সেই কারণে এটা হয়ে গিয়েছে অলুক তৎপুরুষ সমাস। আমরা আশা করি এই বিষয়টা তোমাদের কাছে পুরোপুরি পরিষ্কার হয়ে গিয়েছে। এখন আমাদেরকে তোমাদের যেটা জানাতে হবে সেটি হচ্ছে অন্য আরেকটি প্রশ্নের উত্তর, যে প্রশ্নের উত্তরে আমরা জানতে চাই কোন সমাসে সমান সমান কারক বিভক্তিযুক্ত দুটো বিশেষ্য পদ পাশাপাশি থাকতে পারে। বিগত বছরগুলোতে দুবার এই ধরনের প্রশ্ন আসতে দেখা গেছে, এই প্রশ্নটি বলতে গেলে আসতে দেখা গেছে। এখন আমাকে এটি বলো যে কোন সমাসে সমান সমান কারক বিভক্তিযুক্ত দুটো বিশেষ্য পদ পাশাপাশি থাকতে পারে। এক নম্বরে আছে দ্বন্দ্ব, তারপরে আছে দ্বিগু সমাস, তারপরে আছে অব্যয়ভাব সমাস এবং তারপরে আছে বহুব্রীহি সমাস। অঙ্কন বিশ্বাস আমাদেরকে জিজ্ঞাসা করেছে এগুলো বহুব্রীহি নাকি তৎপুরুষ, না হয়ে অলুক তৎপুরুষ বা বহুব্রীহি কেন, অলুক মানে কি? আচ্ছা, খুব চমৎকার প্রশ্ন করেছে আমাদেরকে। আমরা তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি, তোমরা আশা করি এই প্রশ্নের উত্তর দিয়ে নিবে। আগে আমাকে উত্তরটি জানাও। উত্তর একে একে পাচ্ছি। শিহাব, মাহবুবা রহমান, ফারজানা মনিরা, লিরিক মিত্র, সারাফনুর, রিজনেবল রিজন, মোহাম্মদ আবু বকর সিদ্দিক, আজমিরা ইউসরা। একে একে তোমরা অনেকেই উত্তর দিচ্ছ এবং আমাদেরকে জানিয়েছো যে এখানে দ্বন্দ্ব সমাস হবে। তোমাদেরকে অনেক ধন্যবাদ। অবশ্যই এটা দ্বন্দ্ব সমাস হবে। কারণটা কি? কারণটা হচ্ছে হাত ও পা,
সমান সমান হাত পা। এখানে আমরা কোনো ধরনের বিভক্তি দেখতে পাচ্ছি না, শূন্য বিভক্তি, এবং দুটো পদ, পূর্বপদ এবং পরপদ, দুটো পদেই শূন্য বিভক্তি রয়েছে। এই শূন্য বিভক্তির কারণে আমরা বুঝতে পারছি যে দুটো বিশেষ্য পদ এরকম পাশাপাশি আছে, সমান সমান বিভক্তি যুক্ত হয়ে, এবং এইভাবে কোনো একটা সমাস গঠিত হয়েছে। একইভাবে যদি আমরা দা ও কুমড়ার কথা চিন্তা করি, সেই ক্ষেত্রেও আমরা একটা শূন্য বিভক্তি দেখতে পাই। দা ও কুমড়া সমান সমান দা কুমড়া। এরকমভাবে হাতে ও পায়ে সমান সমান হাতে পায়ে। এইভাবে আমরা সহজেই বুঝতে পারছি যে দ্বন্দ্ব সমাসে এরকম সমান সমান কারক বিভক্তিযুক্ত সে রাগ করেছে, তার কমেন্ট পড়া হচ্ছে না কেন? খালিদ সাইফুল্লাহ, অনেক সময় মোবাইল ফোনের স্ক্রিন থেকে স্ক্রল করতে গিয়ে অনেকের কমেন্ট আমরা একটু এড়ায় যেতে পারি, হয়তো চোখে না পড়ার কারণে। তবে কোনো ইচ্ছাকৃতভাবে আমরা এই কাজটি করছি না। তোমাদের সবার উত্তর গ্রহণ করার প্রয়োজনীয়তা আমরা অনুভব করি। এখন আমাকে এক এক করে অনেকেই জানিয়েছো যে অলোক সমাস কি, সেটি তোমরা জানো না। অলোক মানে বিভক্তি লোপ না পাওয়া। অলোক মানে বিভক্তি লোপ না পাওয়া। এইভাবে যখনই দেখবে কোনো এক ধরনের সমাসে আমরা বিভক্তি লোপ পেতে দেখছি না, তখনই আমরা বুঝতে পারছি যে সেখানে কোনো একটা ধরনের অলোক সমাস হয়েছে, এবং সেটা অলোক তৎপুরুষ হতে পারে, অলোক দ্বন্দ্ব হতে পারে, অলোক বহুব্রীহি হতে পারে। যখন বহুব্রীহি সমাস দেখতে পাবে তখনই দেখবে বহুব্রীহি সমাসে ব্যাস বাক্যে যার হয়। বহুব্রীহি সমাসে ব্যাস বাক্যে যার শব্দটি থাকে, কিন্তু তৎপুরুষ সমাসে এরকম থাকে না। সুতরাং যখনই এই যার শব্দটি দেখতে পাবে তখনই বুঝতে পারবে যে বহুব্রীহি সমাসের ব্যাস বাক্যে আমরা পৌঁছে গিয়েছি, এবং সেটা বহুব্রীহি সমাসের অন্তর্ভুক্ত হবে। বাংলা ভাষায় শান্তি শব্দটি কোন ভাষা থেকে এসেছে, এই কমেন্ট দিয়ে ভরিয়ে ফেলছে রাহাত। রাহাত, আমরা এতগুলো কমেন্ট তোমার কাছ থেকে পেয়ে খুশি, তবে আমরা চাই যে আমরা একটু বিষয়ের মধ্যে যেন প্রশ্নগুলো রাখতে পারি। তবে শান্তি শব্দটির কথা তুমি যেহেতু জানতে চাইছো, তোমাকে জানিয়ে দিচ্ছি যে শান্তি শব্দটি ফার্সি শব্দ, এক ধরনের ফার্সি শব্দ। তোমার পরীক্ষায় যদি এটি আসে তাহলে তুমি এইভাবে উত্তর করতে পারো। আর কোনো ধরনের প্রশ্ন আছে কিনা সেটি আমরা দেখে আমরা পরবর্তী বিষয়ে চলে যাওয়ার চেষ্টা করছি। সমাস নির্ণয় প্র্যাকটিসের জন্য কোনো বই বেটার কিনা। আচ্ছা, তোমরা প্রথমত বিগত বছরের প্রশ্ন দেখতে পারো। আমিনুল ইসলাম শাওন, তোমরা বিগত বছরের প্রশ্নগুলো থেকে সবার আগে সলভ করতে পারো। এর বাইরে আমরা বিভিন্ন ধরনের অনুশীলনের বই আমরা লাইব্রেরিতে কিনতে পাই, সেই ক্ষেত্রে তোমরা সেই ধরনের বইগুলো একটু কিনে থরলি একটু প্র্যাকটিস করতে পারো, তাহলেই তোমরা অনেক দূর পর্যন্ত নিজেদের সমাজ সম্পর্কে ঝালিয়ে নিতে পারবে। আমাদের পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে কারক। আমরা এখন জানবো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে, যেখানে আমরা কারক সম্পর্কে জানবো। আমাকে শুরুতেই কারক শব্দটির বিশ্লেষণ করো। কোন দুটো শব্দ ভেঙে আমরা কারক শব্দটি পেয়েছি? এটি আমাদেরকে জানাতে জানাতে আমরা আরও প্রশ্ন নিচ্ছি। সিদ্দিকা আয়েশা জিজ্ঞাসা করেছে ডি ইউনিটে বাংলায় সর্বনিম্ন কত পেতে হবে ভালো সাবজেক্ট পেতে হলে? তুমি যদি আইন বিষয়ে পড়তে চাও তাহলে বাংলায় তোমাকে 18 পেতে হবে, এটা হচ্ছে রিকোয়ার্ড নাম্বার। এর বাইরে আর তেমন রিকোয়ার্ড নাম্বার নেই, তুমি যত বেশি তুলতে পারবে তুমি ততই ভালো করতে পারবে। গাজী হানজালা গালিব, রিজনেবল রিজন,
অনেকে আমাদেরকে জানাচ্ছ যে আমরা কিভাবে সমাস শব্দ কারক শব্দটি পেয়ে থাকি। আমরা তোমাদের উত্তর পাচ্ছি, আমরা আরো কিছু উত্তরের জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, যারা উত্তর করছো, ক্রি যোগ অক, সমাপ্তি পূজা, ইশতিয়াক আলম, জুবায়েদবি, কমলা বাবা, আতিক আজিজ সাদাত, এরকম অনেকে আমাদেরকে জানাচ্ছ। ফারজানা মনিরা, অনেকে জানাচ্ছ। যারা সঠিক বলেছ তাদেরটা নিচ্ছি ক্রি যোগ অক। এবং এর বাইরে এর আরেকটা অর্থ আছে, অর্থটা হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে। এইটি সবসময় মনে রাখার চেষ্টা করবে যে এই দুটো শব্দ নিয়ে এটি গঠিত এবং যা ক্রিয়া সম্পাদন করে, এটিও তোমার জানা খুব জরুরি। অনেক সময় পরীক্ষার প্রশ্নে এই ধরনের প্রশ্ন আমরা পেতে দেখেছি। সুতরাং এই বিষয়ে খুব সতর্ক থাকার চেষ্টা করবে যে তোমরা যা ক্রিয়া সম্পাদন করে এই কথাটি ভালোভাবে বুঝতে পারছো কিনা। এখন আমাদের কারক সম্পর্কে তো জানা হয়েছে। আমরা আগেও একটা ক্লাস দেখেছি। যারা আমাদের কাছে এখন আবার জানতে চাইছো যে কিভাবে আগের ক্লাসগুলো পেতে পারো, তাদের জন্য বলছি 10minutes.com ওয়েবসাইটে গিয়ে লাইভ বাটনটিতে ক্লিক করলে তুমি বিগত ক্লাসের বিভিন্ন তালিকা পেয়ে যাবে। বাংলা, ইংরেজি, জেনারেল নলেজ, এরকম বিভিন্ন সাবজেক্ট পেয়ে যাবে। সেখানে তুমি বাংলায় যদি ক্লিক করো তখন দেখবে কারক ও বিভক্তি, সমাস, ধ্বনির পরিবর্তন, ধ্বনিতত্ত্ব সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করা হয়েছে। 1 ঘন্টার একটা ক্লাস রয়েছে। সুতরাং এই বিষয়ে তোমরা আমাদের ওয়েবসাইটটির উপর সম্পূর্ণ ভরসা করতে পারো। শাইমা ফারিহা আলম আমাদেরকে জিজ্ঞাসা করেছে ডি ইউনিটে 30 নম্বরের জন্য কি বাংলায় 30টি প্রশ্ন হয় নাকি কম প্রশ্নে বেশি নাম্বার? আচ্ছা, এই বিষয়ে তোমাদের জানা থাকা কিন্তু খুব জরুরি। এখন থেকেই খুব ভালোভাবে ক্লিয়ার হওয়ার চেষ্টা করো। আমরা বাংলা দ্বিতীয় পত্র এবং বাংলা প্রথম পত্র মিলিয়ে সর্বমোট 25টি প্রশ্ন পাবো। এই 25টি প্রশ্নে 1.2 নম্বর করে আমাদের সর্বমোট 30 নম্বর থাকবে। এবং সেই ক্ষেত্রে তুমি যদি ভুল কোনো উত্তর দাও, যদি ভুল কোনো প্রশ্নের উত্তর দাও, তাহলে কত মাইনাস হবে কেউ কি জানো? আমাকে কেউ কি বলতে পারো যে তুমি যদি একটা ভুল উত্তর দাও তাহলে তোমাকে কত মাইনাস করা হবে? এই বিষয়ে কিন্তু ধারণা থাকা অনেক জরুরি, কারণ তোমার প্রত্যেকটা নম্বর সেখানে গুরুত্বপূর্ণ। তাই তোমাদের কাছ থেকে আগে জানার চেষ্টা করছি। আমাদেরকে বলো যে 25 × 1.2 30 তো আমাদের পূর্ণ নম্বর। এখন যদি আমাদের কোনো একটা উত্তর ভুল হয় তাহলে সেইটার জন্য আমাদের কতটুকু মাইনাস যাবে? হ্যাঁ, অনেকে বলতে পারছো জিনিসটা। নুসরাত মিমো, সুচিস্মিতা খানম, সুস্মিতা খানম রাত্রি, রিজনেবল রিজন, নুসরাত মিমো, এরকম অনেকে বলছো। যারা বলছো যে 0.3 করে মাইনাস যাবে তাদেরটা সঠিক। 0.25 করে যাবে না, তোমার আরও বেশি যাবে। অর্থাৎ তোমার 0.3 করে প্রত্যেকটা ভুল উত্তরের জন্য কাটা যাবে। প্রতি 4টার জন্য তোমার 1.2 চলে যাচ্ছে। সুতরাং ভুল উত্তর দেওয়ার ক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকতে হবে। আন্দাজে কোনো একটা কিছু দাগিয়ে দিয়ে আসলাম এবং সেটি হয়ে যাবে বলে যদি আশা করতে থাকো তাহলে কিন্তু খুব ভয়ঙ্কর একটা রিস্ক তুমি নিতে যাবে। সুতরাং সেই রিস্ক কিন্তু বুঝে শুনে তারপর নেওয়া খুব ভালো। দ্বিতীয় পত্রতে কি কি গ্রামারের টপিক পড়তে হবে সেগুলো সম্পর্কে আমরা বলেছি। তুমি তাসনিয়া নাইনা, তুমি দয়া করে আমাদের ক্লাসের প্রথম দিকের অংশটুকু রেকর্ডের অবস্থায় পরবর্তীতে দেখিয়ে নিও। বাকি অংশে তোমরা তোমার পূর্ণ অংশগ্রহণ আশা করছি। এখন আমাদেরকে জানাও, আকাশে চাঁদ উঠেছে, এখানে আকাশে কোন ধরনের অধিকরণ কারক? এটা খুব কমন একটা প্রশ্ন। আকাশে চাঁদ উঠেছে, এটা কোন ধরনের অধিকরণ কারক? আমাদেরকে তোমরা জানাও। আকাশে চাঁদ উঠেছে, এখানে আকাশে কোন ধরনের অধিকরণ কারক? আমাকে উত্তর জানাতে জানাতে আমি আরেকটা প্রবল কমেন্টের শিকার হচ্ছি। শাহিন খালাসি, প্রকৃতি ও প্রত্যয় বুঝিয়ে দিব কিনা? আচ্ছা, প্রকৃতি ও প্রত্যয় থেকে তোমার মাত্র
একটা প্রশ্ন থাকে কিংবা বেশিরভাগ সময়ই থাকে না সেই সম্পর্কে। তাই আলাদা ক্লাসের থেকে আমরা মনে করি যে একটা ছোট্ট ভিডিও আমরা তোমাদের জন্য খুব দ্রুত তৈরি করে ফেলতে পারি কিনা আমরা চেষ্টা করছি। তাই তোমরা বিগত বছরের প্রশ্ন সলভ করলেই সেই প্রশ্নগুলো সম্পর্কে ধারণা পেয়ে যাবে আমরা আশা করছি। সুতরাং এই বিষয়ে আমরা পরবর্তী কোনো একটা জায়গায় আবার আলোচনা করব। আমাদেরকে একে একে উত্তর দিচ্ছে অনেকে। শান্ত রহমান উত্তর দিয়েছেন, তারপরে এমডি ইয়াকুবউদ্দিন, আতিক আজিজ সাদাত, নুসরাত জামান, শাহিন খালাসি, কে এইচ দিয়া, শ্রাবণী দেব, এমডি ইয়াকুবউদ্দিন, এমডি আবু বকর সিদ্দিক, আর কে আসাদুজ্জামান সৌমিত, শাইমা ফারিহা আলম, ইমতিয়াজ মাহমুদ। অনেকে বলছো যে 3 নম্বর উত্তর। হ্যাঁ, তোমাদের উত্তর সঠিক হয়েছে। এটি কেন হলো সেটি আমরা এখন একটু আলোচনা করি। আকাশের কোনো একটা জায়গায় চাঁদ রয়েছে। আকাশের কোনো একটা জায়গায় চাঁদ রয়েছে, অর্থাৎ কোনো একটা বিশাল জায়গার যদি ক্ষুদ্র জায়গায় কোনো একটা কিছু থাকে তখন যেই ধরনের অধিকরণ কারক হয় তখন সেটা হচ্ছে ঐকদেশিক অধিকরণ কারক। সুমন কুমার দাস, শাহ মোহাম্মদ রনি, আকাশ চৌধুরী, আকাশ চাই, তারপর মারিয়া আরেফিন, নুসরাত ইবাদুল্লাহ, মোস্তফা হায়দার, মিজু, তোমরা অনেকেই সঠিক উত্তর দিচ্ছ, তোমাদেরকে অনেক ধন্যবাদ। এর পাশাপাশি তোমাদেরকে আরও যেটি জানিয়ে দিতে চাই, অভিব্যাপক নামে আরেক ধরনের অধিকরণ কারক রয়েছে। সেটি সাধারণত পুকুরে পানি আছে, পুকুরে পানি আছে সেই ধরনের বাক্যের ক্ষেত্রে ব্যবহৃত হয়। কারণ পুকুরে পানি আছে বলতে বোঝায় পুরো পুকুর জুড়ে পানি রয়েছে, অর্থাৎ কোনো একটা জায়গার পুরোটা জুড়ে যদি আমরা এরকম কোনো একটা ক্রিয়া সংঘটিত হতে দেখি তখন সেখানে আমরা বলি অভিব্যাপক কারক, অভিব্যাপক অধিকরণ কারক। আরেকজন আমাদেরকে জিজ্ঞাসা করছে যে কালাধিকরণ কারক কি? চমৎকার প্রশ্ন। কালাধিকরণ মানে হচ্ছে কাল যোগ অধিকরণ, অর্থাৎ সময় কেন্দ্রিক অধিকরণ। যদি তোমার আবু বকর সিদ্দিক, তোমাকে জানিয়ে দিচ্ছি, যদি তোমার প্রশ্নে থাকে যে প্রভাতে সূর্য ওঠে তখন সেই ক্ষেত্রে কালাধিকরণ হবে। আমাকে কেউ কি বলতে পারো যে এই বাক্যে কোনটি কালাধিকরণ বা কোনটি কালের অধিকরণ কারক? আমাকে কমেন্টের মাধ্যমে তোমরা জানাও যে কালাধিকরণ কালাধিকরণ এখানে কোনটি? প্রভাতে সূর্য ওঠে এই বাক্যে কোনটি কালাধিকরণ? এই বাক্যটি সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করছি যে প্রভাতে সূর্য ওঠে এখানে কোনটি, কোন শব্দটা কালাধিকরণের অন্তর্ভুক্ত? আমাকে কমেন্টের মাধ্যমে তোমরা জানাও। তোমাদের কমেন্টের জন্য আমি আশা করছি। শান্ত রহমান, জেবা মাইশা উত্তর করেছে, নাবিহা মাইসুন, নুসরাত ইবাদুল্লাহ, সবুজ, ইমতিয়াজ মাহমুদ, অনেকে উত্তর করছো। কে এইচ দিয়া, হ্যাঁ অনেকেই উত্তর করেছো, তোমাদের সবাইকে ধন্যবাদ, তোমাদের উত্তর সঠিক হয়েছে। যখন প্রভাত একটা সময় নির্দেশক তখন কোনো একটা সময়ে কোনো একটা ক্রিয়া সম্পাদিত হচ্ছে এটি বোঝা যাচ্ছে, সুতরাং সেটি হচ্ছে কালাধিকরণ। মাহবুব হোসেন তুমি কিন্তু ভুল বলেছো, উঠে না, উঠে হচ্ছে একটা ক্রিয়াপদ। আমরা কারকে সাধারণত ক্রিয়াপদকে কিন্তু কারক বলি না, আমরা কারক বলি ক্রিয়ার সঙ্গে সম্পর্কিত কোনো একটা শব্দকে। সুতরাং এটিও খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। এর পাশাপাশি আমাদের কাছে আরেকটা প্রশ্ন এসেছিল, নাইম মাদ্রিদিস্তা, সে আমাদেরকে প্রশ্ন করেছে যে ডি ইউনিটে আলাদাভাবে কোনো পাস মার্ক আছে কিনা। ইংরেজিতে 12 পাওয়াটা তোমার জন্য খুব জরুরি, কারণ ইংরেজিতে 12 না পেলে তুমি পাস করবে না, এবং সব মিলিয়ে তোমাকে 48 পেতে হবে। এটি হচ্ছে আরেকটি নির্দেশনা, সেটি তোমাকে অবশ্যই পেতে হবে, সব মিলিয়ে 48।
তবে শুধু তাই নয়, তোমাকে এটিও জানিয়ে রাখা প্রয়োজন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর একটা বড় অংশেই একটা রিকোয়ার্ড মার্ক থাকে প্রত্যেকটা সাবজেক্টের জন্য। যেমন ইংরেজিতে 16 না পেলে তুমি বেশ কিছু সামাজিক বিজ্ঞান অনুষদের বেশ কিছু বিষয় থেকে একদম আলাদা হয়ে যাবে, তুমি সেই বিষয়গুলো একদম নিতে পারবে না। আর এর পাশাপাশি যদি তুমি বাংলায় 18 না পাও তাহলে আইনের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে না। ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক বিষয়ক যে সাধারণ জ্ঞান, সে আন্তর্জাতিক সাধারণ জ্ঞানে আমরা যদি 16 না পাই, যেটা বছর টু বছর মাঝে মাঝে ভ্যারি করে, 15 অথবা 16 না পাই, তাহলে আমরা আন্তর্জাতিক সম্পর্ক বা ইন্টারন্যাশনাল রিলেশনশিপ যে ডিপার্টমেন্টটা রয়েছে সেই ডিপার্টমেন্ট আমরা গ্রহণ করতে পারবো না। বিবিএ এর জন্য ইশতিয়াক আলম জিজ্ঞাসা করেছে যে কোনো রিকোয়ার্ড মার্ক আছে কি না। না, সেরকম রিকোয়ার্ড মার্ক নেই, তোমাকে পাশ করে আবার সর্বোচ্চ নম্বরের দিকে যত বেশি থাকা যায় সেটি যেতে হবে। সুতরাং সেক্ষেত্রে রিকোয়ার্ড মার্ক না পেলেও তুমি যদি একদম শুরুর দিকে থাকো তাহলে তোমাকে অনেকগুলো সাবজেক্টে খুব ভালো ভালো নম্বরে তোমাকে ভালো ভালো নম্বর তোমাকে পেতেই হবে, এটা খুব জরুরি। নদীতে পানি আছে, এটা কোন অধিকরণ কারক? আজমিরা ইউসরা আমাদেরকে জিজ্ঞাসা করেছে। নদীতে পানি আছে এটা একই ধরনের পুকুরে পানি থাকার মতো, যেহেতু পুরো জায়গা জুড়ে ক্রিয়া সম্পাদিত হচ্ছে সে কারণে এটা অভিভাবক অধিকরণ কারক। এবং এর পাশাপাশি শান্ত রহমান আমাদেরকে জিজ্ঞাসা করেছে বৈষয়িক একটা উদাহরণ আমরা দিতে পারি কিনা। হ্যাঁ, ছেলেটি ইংরেজিতে কাঁচা। এখানে ইংরেজিতে এই শব্দটা হচ্ছে এক ধরনের বিষয়, সুতরাং কোনো একটা বিষয়ে ক্রিয়া সম্পাদিত হচ্ছে, এই কারণে আমরা বুঝতে পারছি যে ইংরেজিতে এইখানে এই অংশটা হচ্ছে বৈষয়িক অধিকরণ কারক। যেমন সুতরাং এইভাবে আমরা এক এক করে প্রত্যেকটা অধিকরণ কারক সম্পর্কে আলোচনা করলাম। বিগত বছরগুলোতে অধিকরণ কারকের প্রকারভেদ থেকে অনেক ধরনের প্রশ্ন আসতে দেখা গিয়েছে, এই কারণে তোমাদের সঙ্গে এই বিষয়ে আমরা আলোচনা করেছি। একটা ঝটপট প্রশ্নোত্তর তোমাদের কাছ থেকে এখন জানতে চাই। আমাদেরকে জানাও যে সম্বন্ধ পদে কোন ধরনের বিভক্তি হয়। রিজনেবল রিজন, রাতে চাঁদ দেখা যায়, এটা কোন অধিকরণ? এটা তুমিও বুঝতে পারো, সময় নির্দেশ করেছে, সুতরাং এটা কালাধিকরণ হবে। আমাদেরকে তোমরা জানাও এইখানের উত্তরটি কি, সম্বন্ধ পদে কোন বিভক্তি হয়? যারা উত্তর দিচ্ছ এক এক করে, আমিনা প্রিয়া, মাহমুদ হাসান, আঞ্জুমান অনন্যা, সবুজ, জুবাইদভি, বেয়াদব পাগল মাটি, যারা এরকম উত্তর দিয়েছো যে শূন্য বিভক্তি হয় তাদের উত্তর সঠিক হয়েছে। কারণ এটা জেনে রাখো, যখন আমরা কোনো একটা সম্বন্ধ পদ আমরা দেখতে পাই, সেই সম্বন্ধ পদে সাধারণত আমরা শূন্য বিভক্তি দেখতে পাই। সম্বন্ধ পদে আমরা শূন্য বিভক্তি দেখতে পাই। এটা আমি কি সঠিক বলেছি না ভুল বলেছি, কে বলতে পারো? সম্বন্ধ পদে শূন্য বিভক্তি হয়, এটা কি সঠিক উত্তর? আমি ক বললাম বা অনেকে ক দিচ্ছে দেখে অনেকে এই শূন্য বিভক্তি সম্পর্কে একদম নিশ্চিত হয়ে ক বলে দিচ্ছে, আসলে এটা সঠিক উত্তর নয়। তোমাদেরকে একটু কনফিউজ করে দেখা হলো, তোমরা একটু চিন্তা করো সম্বন্ধ পদ আসলে কোনটা। যেমন আমাদের বইয়ে, বিভিন্ন বইয়ে এক এক ধরনের উদাহরণ আছে। মতিনের ভাই বাড়ি যাবে, এখানে সম্বন্ধ পদ হচ্ছে মতিনের, এইখানে যে বিভক্তিটা যুক্ত হয়েছে সেটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হবে। সুতরাং এখানে এর বিভক্তি যুক্ত হয়েছে। আমরা কি জানতাম? আমরা জানতাম র এর, এটা কোন ধরনের বিভক্তি?
র এর এটা কোন ধরনের বিভক্তি সেটা আমাদেরকে জানাও। যারা গ উত্তর দিয়েছো তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আমি তোমাদের সবাইকে একটু যাচাই করার চেষ্টা করেছিলাম। এমিল এস আহমেদ সে বলেছে গ, মুফিদা ইসলাম অনন্যা সে বলেছে গ, ধ্রুবতারা বলেছে গ, আহমেদ নোবেল সে বলেছিল গ। এরকম যারা গ বলেছো তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। কেন এটি ভুল এটিও কিন্তু বলে গিয়েছি। এখন আমাকে বলো র এর এটা কোন ধরনের বিভক্তি? হ্যাঁ, শাহিন খালাসি আমাদেরকে বলেছে যে র এর এটি হচ্ছে ষষ্ঠী বিভক্তি। সুতরাং এইভাবে আমরা বুঝতে পারছি যে এখানে সঠিক উত্তর আসলে হবে এই গ অংশটুকু। সুতরাং এইভাবে আমরা ষষ্ঠী বিভক্তির ক্ষেত্রে খেয়াল করব যে আমাদের উত্তর সঠিক হচ্ছে কিনা। এখন আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে তোমাদের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করছি। আমাকে বলো যে আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, এখানে রাঘবে কোন কারকে কোন বিভক্তি? যারা বিভক্তি সম্পর্কে ভুল উত্তর দিচ্ছ তাদের জন্য একটা বড় নির্দেশনা হচ্ছে কোনটা কোন বিভক্তি সেই বিভক্তির শ্রেণী বিভাগ সম্পর্কে খুব ভালোভাবে জেনে নিতে পারো। আমাদের 10minuteschool.com ওয়েবসাইটে গিয়ে তুমি আমাদের কারক সম্পর্কিত ভিডিওর একটা বিস্তারিত লিস্ট পাবে। এছাড়াও লাইভ ক্লাস নেওয়া হয়েছিল, যদি লাইভ বাটনে ক্লিক করো তাহলে কারক সম্পর্কিত পূর্বের ক্লাসটি তোমরা পেয়ে যাবে। সুতরাং এই ক্ষেত্রে তোমাদের খেয়াল রাখা জরুরি যে বিভক্তির শ্রেণী বিভাগটা তোমরা খুব ভালোভাবে জানো কিনা। আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, এখানে রাঘবে কোন কারকে কোন বিভক্তি সেটি তোমার জানতে হবে। এটি জানার জন্য তোমাকে বুঝতে হবে যে আমি কি ডরাই সখী, এখানে আমি হচ্ছি কর্তা বা কর্তৃকারক। সেই ক্ষেত্রে আমরা কোনো একটা ভয়ের উৎস জিজ্ঞাসা করছি ভিখারি থেকে। এইভাবে আমরা জিজ্ঞাসা করছি যে ভিখারি থেকে কি আমরা ভয় পাই কি না। আমরা বলছিলাম যে যা থেকে কোনো কিছু উৎপন্ন, গৃহীত, জাত, ভীত এরকম বিভিন্ন উৎপন্ন হওয়ার রূপ আমরা দেখতে পাই তখন সেখানে অপাদান কারক হয়। সুতরাং এখানে অপাদান কারক হবে, এটা আমরা বুঝতে পারছি। এখানে রাঘবে কথাটি বলা আছে, সুতরাং খেয়াল রাখবে যে রাঘবে কথাটি এখানে সপ্তমী বিভক্তি দ্বারা সংযুক্ত হয়েছে। সুতরাং এখানে এক ধরনের এ বিভক্তির অস্তিত্ব যেহেতু আমরা দেখতে পেয়েছি, আমরা বলছি যে এখানে 3 নম্বর উত্তরটি সঠিক। যারা বলছো খালিদ সাইফুল্লাহ, নুরুল হক শান্ত, এরকম কমলা বাবা, নুরুল হক শান্ত আছে, রাকিব আল হাসান, সুবাতা সেলিম রিয়া, সবুজ, আনিসুর রহমান ইমন, অনেকে আমাদেরকে বলছো যে এটা অপাদানের সপ্তমী। তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আফিয়া মেহজাবিনও বলেছ, হ্যাঁ তোমাদের উত্তর সঠিক হয়েছে। আমাদেরকে এখন তোমরা যেটি জানাবে সেটি হচ্ছে আমরা এই যে পৃষ্ঠাটি নিয়েছি যেখানে আমরা দেখতে পাচ্ছি সত্যি থেকে সৈত্য হয়েছে, আবার লাল শব্দটি থেকে নাল হয়েছে, সকাল থেকে সকাল হয়েছে। এই যে পুরো পেজটি যেইভাবে আলোচনা করছে এটি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? প্রথমত আমাকে বলো এটি কোন চ্যাপ্টারে রয়েছে, এই কথাগুলো কোন অধ্যায়ে রয়েছে? সত্যি থেকে সত্য হওয়া, লাল থেকে নাল হওয়া, সকাল থেকে সকাল হওয়া, এই উদাহরণগুলো কোথায় রয়েছে সেটি আমাদেরকে জানাও। আমাদেরকে জানাও যে পুরো টপিকটার নাম কি, অধ্যায়টার নাম কি। এই সত্যি থেকে সত্য, নাল থেকে লাল, লাল থেকে নাল, সকাল থেকে সকাল, এটি আমরা কোন অধ্যায়ের মধ্যে পড়ে থাকি? সবার আগে বলেছে জেবা মাইশা, তোমাকে ধন্যবাদ। সুস্মিতা খানম রাত্রি, সেও বলেছে। যারা বলছে এটা শুদ্ধিকরণ না, এটা আসলে ধ্বনির পরিবর্তনের অংশ থেকে আমরা পাই ধ্বনি পরিবর্তন। তোমরা
তাই বুঝে নিবে যে এই ধ্বনি পরিবর্তন চ্যাপ্টারটি খুব ভালোভাবে তোমাদেরকে পড়তে হবে। ধ্বনি পরিবর্তন চ্যাপ্টারটি ভালোভাবে পড়তেই হবে, কারণ হচ্ছে এইটা তোমাদের পরীক্ষায় খুব ফ্রিকোয়েন্টলি আমরা আসতে দেখেছি। আমরা প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো অ্যানালাইজ করেছি সেই প্রশ্নগুলো থেকে আমরা সবসময় দেখেছি যে ধ্বনির পরিবর্তন থেকে সাধারণত একটা প্রশ্ন আসেই। সুতরাং সেই বিষয়ে সতর্ক থাকা কিন্তু তোমাদের জন্য খুব 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 গুরুত্বপূর্ণ। তোমাদের কাছে এখন আরেকটা প্রশ্ন, তাই ধ্বনির পরিবর্তন থেকে একটা প্রশ্ন দিব। সেই একটা প্রশ্নের উদাহরণ থেকে তোমাদেরকে বুঝে নিতে হবে যে কি ধরনের প্রশ্ন আমরা ধ্বনির পরিবর্তন থেকে পাই। ধ্বনির পরিবর্তন ধ্বনিতত্ত্ব অংশ থেকে আসে, এটা সত্যি। যারা এটা বলছো তোমাদের উত্তর আংশিকভাবে সত্যি। আমি প্রকৃতপক্ষে একটা চ্যাপ্টারের নাম জানতে চেয়েছিলাম যেখানে আমরা ধ্বনির পরিবর্তনের কথা বলেছি। এই ধ্বনির পরিবর্তন ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশের আলোচ্য বিষয়। যারা এই প্রশ্নটি তুলে আনলে তাদের জন্য একটা ধন্যবাদ থাকছে, কারণ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় সেই বিষয়ে কিন্তু আমাদের খুব ভালোভাবে জেনে রাখা প্রয়োজন। এবং তোমরা মনে রাখবে যে আমাদের ব্যাকরণের 4টি অংশ রয়েছে। একটি হচ্ছে ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দতত্ত্ব। অন্যটা কি আমাকে তোমরা বলো। যে বাংলার যে আলোচ্য বিষয়, বাংলা ব্যাকরণের 4টা আলোচ্য বিষয় আছে, সেই 4টা আলোচ্য বিষয়ে আমরা 3টার নাম বললাম, ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দতত্ত্ব। এবং 4 নম্বর বিষয়টা কি আমাদেরকে তোমরা বলো, 4 নম্বর বিষয়টা কি? এমডি ইশতিয়াক আলম বলেছে রূপতত্ত্ব। না, তোমার উত্তর ভুল, কারণ শব্দতত্ত্বেরই আরেকটা নাম হচ্ছে রূপতত্ত্ব। এই ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। শব্দতত্ত্ব এবং রূপতত্ত্ব এরা কিন্তু একই জিনিস। সুতরাং যারা বলছো KH দিয়া, আফরিন খান, কমলা বাবা, শ্রাবণী দেব, যারা বলছো অর্থতত্ত্ব, তাদের উত্তর সঠিক। এই প্রত্যেকটা অংশের আলোচ্য বিষয়ের অন্তর্গত যে অধ্যায়গুলো, সেই অধ্যায়গুলো সম্পর্কে তোমাদের কিন্তু খুব ভালোভাবে জ্ঞান রাখতে হবে, কারণ প্রশ্ন অনেক সময় প্রায় সময়ই হয়ে থাকে যে এটি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়। ধরা যাক যে তোমাকে বলা হলো যে উপসর্গ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়। আচ্ছা, তোমরাই আমাকে বলো যে উপসর্গ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? উপসর্গ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় সেটি আমাদেরকে জানাও। উপসর্গ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় সেটি তোমাদের কাছ থেকে আমরা জানতে চাইছি। এই 1, 2, 3, 4 এরকম করে উত্তর দিতে পারো যে এই 4টার মধ্যে কোনটার। হ্যাঁ, যারা উত্তর দিচ্ছ যে উপসর্গ শব্দতত্ত্বের আলোচ্য বিষয়, তাদের উত্তর সঠিক। এরকম প্রশ্ন কিন্তু প্রায়শই আমরা ভর্তি পরীক্ষার সময় হতে দেখি। ধ্বনির পরিবর্তন থেকে আরেক ধরনের প্রশ্ন আমরা তোমাদেরকে দিয়ে দেই যে দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে আমরা কি বলি। আমাদেরকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাও দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে কি ধরনের ধ্বনির পরিবর্তন বলা হয়, সেটি আমাদেরকে জানাও। আমাদেরকে এখন তোমরা জানাবে যে দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলা হয়। তোমাদের কাছ থেকে উত্তর আশা করছি, যেটার উদাহরণ হচ্ছে শরীর বা শরীর থেকে শরীর, লাল থেকে নাল হয়েছে। এটি ধ্বনির পরিবর্তনের
কোন রূপ বা কোন ধরনের ধ্বনির পরিবর্তন এটি? অনেকে আগের প্রশ্নের উত্তর দিচ্ছ এখনো, তোমাদেরকে অনেক ধন্যবাদ। এখন আমরা এই প্রশ্নটির উত্তর চাই, আমাদেরকে জানাও কমেন্টের মাধ্যমে। আফরিন খান, রিহাদ রেহমান, শাহিন খালাসি, সুবাতা সেলিম রিয়া, যারা এই উত্তরটি করেছো তাদের জন্য অভিনন্দন, কারণ এটাকে আসলেই আমরা বিষমী ভবন বলি। দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে আমরা বলি বিষমী ভবন, আমরা এটাকে অসমীকরণ বলি না। খুব সতর্ক থাকবে এই বিষয়গুলো আলোচনার ক্ষেত্রে। আমরা আশা করব তোমরা এই ধরনের প্রশ্ন যদি ফেস করতে হয় তাহলে তোমরা খুব ভালোভাবেই উত্তর করতে পারবে। যারা বলছো অসমীকরণ, তাদের উত্তর সঠিক নয়, কারণ তাদের জন্য আমরা এই স্লাইডটি তোমাদেরকে দেখিয়ে দিই। একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝে মাঝে যদি স্বরধ্বনি হয় তখন তাকে বলা হয় অসমীকরণ, তখন তাকে আমরা বলি অসমীকরণ। সুতরাং ধপ যোগ ধপ ধপাধপ, টপ যোগ টপ টপাটপ, এটাকে আমরা বলে থাকি অসমীকরণের অন্তর্ভুক্ত। এইভাবে আমরা এক এক ধরনের বিষয় সম্পর্কে আলোকপাত করতে পারি। এটা ছাড়াও আমাদের বাচ্য পরিবর্তনের ক্ষেত্রে আরো কিছু প্রশ্ন এসে থাকে। আমরা এখন বাচ্য পরিবর্তনে চলে যাই। আমাদের সময় স্বল্পতার কারণে আমাদের খুব দ্রুত তোমাদের কাছ থেকে রেসপন্স আদায় করতে হবে, সেটি তোমাদের কাছ থেকে আশা করছি, তোমাদের কাছ থেকে সহযোগিতা আশা করছি। আমাদেরকে জানাও যে বিদ্বানকে সকলে আদর করে, এটি যদি আমার কর্তৃবাচ্য হয় তাহলে এটির কর্মবাচ্য কি হবে? আমাকে দেখাও যে বিদ্বানকে সকলে আদর করে, এই কর্তৃবাচ্যের কর্মবাচ্য আসলে কি হবে? আমাকে জানাও বিদ্বানকে সকলে আদর করে, এটির কর্মবাচ্য কি হবে? বিদ্বান সকলের দ্বারা আদৃত হন, একদম সঠিক। বিদ্বান সকলের দ্বারা আদৃত হন। এইভাবে আমরা এই লাইনটি খুব ভালোভাবে মনে রাখবো। কর্মবাচ্যে ব্যবহৃত মিশ্র ক্রিয়াটি কর্মবাচ্যে যৌগিক ক্রিয়াজাত ক্রিয়া বিশেষণ রূপে ব্যবহৃত হয়। যেরকম এইখানের আদর যে শব্দটি রয়েছে সেটি আদর থেকে আদৃত হয়েছে, এটি কি আমরা বলছি যৌগিক ক্রিয়াজাত ক্রিয়া বিশেষণ। সুতরাং এটি খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে যে বিদ্বান সকলের দ্বারা আদৃত হন, এটির মানে হচ্ছে কর্তৃবাচ্যে ব্যবহৃত মিশ্র ক্রিয়াটি কর্মবাচ্যে যৌগিক ক্রিয়াজাত ক্রিয়া বিশেষণ রূপে ব্যবহৃত হয়। সুতরাং এটি খেয়াল রাখা খুব বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ। এখন বানান শুদ্ধিকরণের একটা প্রশ্ন তোমাদের কাছ থেকে উত্তর আশা করছি, তোমরা এই প্রশ্নের উত্তর দিয়ে নাও। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। বানান শুদ্ধিকরণের ক্ষেত্রে কি ধরনের প্রশ্ন আসে সেই ব্যাপারে তোমাদের কাছে আমরা উত্তর চাইব। তোমাদের জন্য প্রশ্ন থাকছে এখন, সংস্কৃত 7 প্রত্যয়যুক্ত পদে মূর্ধন্য ষ হয় না, এই নিয়ম প্রয়োগ করা হয়েছে নিচের কোনটিতে? রাকিব আল হাসান, হুমায়রা তানিয়া মিলি, কমলা বাবা, ইমতিয়াজ মাহমুদ সহ আরও অনেকে আমাদের কাছে জানিয়েছ যে এইটা বিদ্বান সকলের দ্বারা আদৃত হন। এই উত্তরটি আমাদেরকে নিতে হবে, তোমাদেরকে ধন্যবাদ। আমাদেরকে এখন জানো সংস্কৃত 7 প্রত্যয়যুক্ত পদে মূর্ধন্য ষ হয় না, এই নিয়ম প্রয়োগ হয়েছে নিচের কোনটিতে?
এখানে এক একজন এক এক রকম উত্তর দিচ্ছ। আমি প্রথম তিনজনের নাম বলছি এখন থেকে: শান্ত রহমান, রিজনেবল রিজন, শাহিন আহমেদ। এই যারা উত্তর দিয়েছ উত্তর ক, তাদের উত্তর সঠিক হয়েছে। সুতরাং খেয়াল রাখবে নত্যবিধান সত্যবিধান এই অধ্যায়টি খুব ভালোভাবে তোমার পড়তে হবে এই কয়েকদিনের মধ্যে। যদি তোমার পড়া ঠিকভাবে না হয়ে থাকে, নত্যবিধান সত্যবিধান সহ আরও বিভিন্ন ধরনের বিধান রয়েছে, যেই বিধানগুলো বিবেচনা করা হয় আমরা বানান শুদ্ধিকরণের ক্ষেত্রে সেগুলো ব্যবহার করে থাকি। সুতরাং এই বিষয়ে খুব ভালোভাবে খেয়াল রাখার চেষ্টা করবে। এখন আমরা যেটি তোমাদের সামনে উপস্থাপন করব সেটি বাংলার শেষ স্লাইড। সেটির উত্তর আমরা তোমাদের সবার কাছে আশা করছি। আমরা চেষ্টা করব তোমাদের সবার নাম বলার চেষ্টা, কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমাকে সঠিকভাবে দিয়ে দিতে হবে। সুতরাং তোমাদের কাছ থেকে আমরা উত্তর আশা করব। আমরা তোমাদের তৈরি হওয়ার জন্য অপেক্ষা করছি। এখনো আগের প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছ অনেকে, তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদেরকে অনেক ধন্যবাদ। আবু তাহির, মোস্তফা হায়দার, মিজু, খালিদ সাইফুল্লাহ, নওরিন পুষ্প, অনেকে উত্তর দিয়েছ। যারা সঠিক উত্তর দিয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমরা আমাদের পরবর্তী প্রশ্নে প্রবেশ করছি, যেখানে আমরা আলোচনা করছি যৌগিক স্বর। আমরা জানি যে পাশাপাশি থাকা দুটো স্বরধ্বনি দ্রুত উচ্চারণের সুবিধার জন্য একটি মাত্র সংযুক্ত স্বররূপে উচ্চারিত হয় যখন, তখন তাকে বলা হয় যৌগিক স্বর। আমাকে তোমাদের যেটি বলতে হবে, এই যৌগিক স্বরের আরও দুটো নাম রয়েছে, যে দুটো নামই বলতে পারবে তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো। যৌগিক স্বরের যে আলাদা দুটো নাম রয়েছে সে আলাদা দুটো নাম আমাদেরকে জানাও। তোমাদের উত্তরের জন্য অপেক্ষা করছি। তোমাদের উত্তরের জন্য অপেক্ষা করছি। যারা দুটো সঠিক করে বলতে পারবে তাদের জন্য বলছি, যৌগিক স্বরের অন্য দুটো নাম রয়েছে, সেই দুটো নামটা কি? তোমাদের উত্তরের জন্য অপেক্ষা করছি। কেউ সঠিক উত্তর দিতে পারছো না এখনো। একটি সঠিক উত্তর আমরা পেয়েছি, যেটিকে আমরা বলছি সান্ধ্যক্ষর অথবা সান্ধ্যস্বর। কিন্তু আরও একটা নাম রয়েছে যেটাকে আমরা বলি দ্বিস্বর। এটি মনে রাখা খুব জরুরি। দ্বিস্বর বা সান্ধ্যস্বর বা সান্ধ্যক্ষর, এই কয়েকটা নাম যৌগিক স্বরের রয়েছে। সুতরাং এইগুলো মনে রাখা খুব জরুরি। আমরা আশা করি তোমরা এগুলো মনে রাখবে। এটার পাশাপাশি যারা বলছো যে ও এবং ওই রয়েছে, সেই ও এবং ওই আমাদের জন্য দুটো অক্ষর, যেখানে আমরা ও এবং ওই ব্যবহার করে থাকি। এই দুটো হচ্ছে যৌগিক স্বরের লিখিত রূপ আছে। এখন আমাকে তোমরা যেটি বলবে সেটি হচ্ছে বাংলা বর্ণমালায় কয়টি যৌগিক স্বর রয়েছে। আমাকে জানাও যে বাংলা বর্ণমালায় কয়টি যৌগিক স্বর রয়েছে। তোমাদের কাছ থেকে উত্তর আশা করছি। এটি আমাদের সর্বশেষ প্রশ্ন। বাংলা বর্ণমালায় কয়টি যৌগিক স্বর রয়েছে? এমডি ইশতিয়াক আলম, সবার আগে সঠিক উত্তর দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আর কে আছে যে উত্তর দিতে পারে? কমলা বাবা দিয়েছে। দুইটি যারা উত্তর দিয়েছে তাদের উত্তর ভুল, এটা আগেই বলে দিচ্ছি। আফিয়া মেহজাবিন, আশিক আহমদ, আরও অনেকেই উত্তর দেওয়ার চেষ্টা করছো। সায়েদ হোসেন স্বাধীন, নুসরাত মিমো, যারা বলছো 25টি যৌগিক স্বর রয়েছে
তাদের উত্তর একদম সঠিক হয়েছে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা ঠিক এই উত্তরটাই আশা করেছিলাম। আমরা তোমাদের প্রত্যেকের অংশগ্রহণে ভীষণভাবে অভিভূত, আর এই কারণে আমরা চাই তোমাদের প্রত্যেকটা পরীক্ষা যেন খুব খুব ভালো হয়। আমরা আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো পরীক্ষা দিবে এবং প্রত্যেকেই এইভাবেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবে। বাংলা কোন কোন অধ্যায়গুলো পড়বে সেই অধ্যায়গুলো সম্পর্কে আমরা বলেছি, আমরা প্রশ্নের ধরনগুলো দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে। এতদিন পর্যন্ত যারা সম্পূর্ণভাবে আমাদের সঙ্গে ছিলে, এটা ছাড়াও যারা ছাড়াভাবে আমাদের সঙ্গে লাইভ ক্লাসগুলো করেছো, পার্টিসিপেট করেছো, কমেন্ট করেছো, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার জন্য থাকছে 28 তারিখ থেকে শুরু করে আরও যে কয়টি ভর্তি পরীক্ষা, সেটির জন্য থাকছে বেস্ট অফ লাক। আমি নাহিয়ান তোমাদের সবার কাছ থেকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের লাইভ ক্লাস থেকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকো, ভালোভাবে পরীক্ষা দাও।